তো আজকে আমরা কেমিস্ট্রির যে একটা টপিক আলোচনা করব, এটা হচ্ছে খুব ইজি একটা টপিক, যেটার নাম হচ্ছে আফবাউ প্রিন্সিপাল বা আফবাউ নীতি। তো আফবাউ নীতি থেকে মেনলি যেটা জানা যায় সেটা হচ্ছে একটা পরমাণুর মধ্যে ধরো ধরো মাঝখানে মাঝখানে নিউক্লিয়াসটা আছে এবং তাকে ঘিরে বিভিন্ন কক্ষ উপকক্ষ, তার মধ্যে কক্ষের মধ্যে ইলেকট্রনগুলো সব ভর্তি হয়ে আছে চারিদিকে এবং সেগুলো অবস্থান করছে বিভিন্ন শক্তি স্তরে। সাপোজ আমরা ওই নিউক্লিয়াসটাকে ছেড়ে দিয়ে সমস্ত ইলেকট্রন, যেগুলো ইলেকট্রনকে কেন্দ্র করে ঘুরছিল চারিদিকে অবস্থান করছিল, সেগুলোকে সাকশন করে যদি টেনে বের করে নিই, যদি পরমাণু থেকে সমস্ত ইলেকট্রনগুলোকে টেনে বের করে নিই, তাহলে পড়ে থাকলো শুধু শুধু নিউক্লিয়াসটা। এখন এরপরে যদি একটা একটা করে ইলেকট্রনকে আমরা সেই পরমাণুর ভিতরে ঢোকাতে থাকি, তাহলে সেই ইলেকট্রনগুলো দিয়ে, অর্থাৎ ফিলিং আপ অফ ইলেকট্রনস, ফিলিং আপ অফ দ্য অ্যাটম বাই ইলেকট্রনস যদি আমরা করি, তাহলে সেই ইলেকট্রনগুলো প্রথমে প্রথমে কোন কক্ষের মধ্যে যাবে, সেই কক্ষের মধ্যে কোন উপকক্ষের মধ্যে যাবে ইত্যাদিগুলো আমরা যদি দেখি, সেটাই হচ্ছে আফবাউ নীতি। অর্থাৎ আফবাউ নীতি থেকে সহজেই বোঝা যায় যে প্রথমে ইলেকট্রন কোন কক্ষের মধ্যে কোন উপকক্ষের মধ্যে আগে স্থান লাভ করবে। তো দেখো জিনিসটাকে খুবই সোজা এবং একটা সহজ উদাহরণের সাহায্যে যদি ব্যাখ্যা করা যায়। একটা ধরো বাস স্ট্যান্ডে খালি বাস একটা দাঁড়িয়ে আছে, সেই বাসটাতে একটি একটি করে লোক যাচ্ছে, প্যাসেঞ্জার যাচ্ছে, দিয়ে বাসটা যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই বাসের কোন সিটগুলো আগে ভর্তি হবে? না, সাধারণ মানুষের টেন্ডেন্সি অনুসারে জানলার ধারে সিটগুলো আগে ভর্তি হবে। তো ধরো এক এক করে প্যাসেঞ্জার যাচ্ছে, জানলার ধারে সব সিটগুলো এক এক করে ভর্তি হয়ে গেল। তারপরে কোন সিটটা ভর্তি হবে? না, ভেতরের দিকে সিটগুলো, মানে যেগুলো মাঝের সিটগুলো, সেগুলো ভর্তি হবে, কারণ জানলার ধারে সিট অলরেডি হয়ে গেছে। তো মাঝের সিটগুলো যখন সব ভর্তি হয়ে গেল, তারপরে আস্তে আস্তে কোন সিটটা ভর্তি হবে? পিছনের লম্বা সিট যেটা থাকে বাসের, সেইটা ভর্তি হবে। কেন না, ওই সিটটাতে খুব ঝাঁপায় বেশি, হ্যাঁ, তো ওইটাতে খুব একটা লোক বসতে প্রেফার করে না, তো ওই সিটটা তারপর ভর্তি হবে। তারপরে যদি আরো লোক উঠে, তখন তারা কোথায় যাবে? তাদের তো বসার কোনো জায়গা নেই, তখন তারা থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে বাসের মধ্যে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ারও জায়গা যদি শেষ হয়ে গেল, তখন লোকজন কোথায় যাবে? না, বাসের ছাদে যাবে। যদি ছাদে ওঠা যদিও দণ্ডনীয় অপরাধ, তবু ছাদে উঠবে, যেতে তো হবে তাকে, ছাদে উঠলো। ছাদও যখন ভর্তি হয়ে গেল, তখন লোকজন কোথায় চাপবে? না, দরজায় ঝুলতে 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 যাবে। তাহলে এই যে একটা অর্ডার পেলাম, একটা ক্রম পেলাম, অর্থাৎ বাস যখন লোকজন দ্বারা পূর্ণ হচ্ছে, তখন কোন সিটগুলো বেশি প্রেফারেবল, বেশি পছন্দের সিট? জানলার ধারে সিট, তারপরে মাঝের সিট, তারপর পিছনের সিট, তারপর দাঁড়িয়ে যাওয়া, তারপর ছাদে যাওয়া, তারপর লাস্টে ঝুলতে ঝুলতে যাওয়া। তাহলে এই যে একটা ক্রম পেলাম, এই ক্রমের মেন কারণটা কি? কেন মানুষ এরকম পছন্দ করছে? না, কারণ হচ্ছে বেসিক্যালি একটাই, আরাম। আরাম। যেখানে আরাম বেশি, যদি জানলার ধারে সে বসতে পায়, তাহলে প্রকৃতি দেখতে পাবে, সুন্দর হাওয়া বাতাস খেলবে, মুখে হাওয়া লাগবে, গায়ে হাওয়া লাগবে, আরাম পাবে। মাঝের সিটগুলো একটু কম আরাম, কিন্তু যদি জানলার ধারে সিট সব ব্লক হয়ে যায়, তখন তো সে আরামের তো স্কোপ থাকছে না তার কাছে, সে তখন ভিতরে সিটগুলোই বলবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে এটাই, যে পরমাণুতে যখন ইলেকট্রন দ্বারা আমি পূর্ণ করছি, তখন ইলেকট্রনগুলো কিন্তু প্রথমে আরামটাই বেসিক্যালি দেখবে। কোথায় বেশি আরাম? আরাম মানে সায়েন্সের দিক থেকে যেখানে কম শক্তি, অলরেডি আগের ক্লাসে বলা আছে যে যেখানে কম শক্তি হয় সেখানে আরাম বেশি হয়। যে পদার্থের শক্তি যত বেশি সে তত অস্থির, আর যে পদার্থের শক্তি যত কম সে তত সুস্থির। তাহলে আরাম কোথায় বেশি হবে? না, যার শক্তি কম। তাহলে অবশ্যই 1 নম্বর কক্ষে ধরো একটাই উপকক্ষ আছে 1s, 2 নম্বর কক্ষে দুটো উপকক্ষ 2s এবং 2p, 3 নম্বর কক্ষে 3s 3p 3d, 4 নম্বর কক্ষে 4s 4p 4d 4l অ্যান্ড সো অন, এমনি করে থাকবে। তো শক্তি অনুসারে কার শক্তি বেশি কার শক্তি কম কিভাবে বুঝবো? না, বিজ্ঞানী আফবাউ একটা সোজা সরল নীতি দিয়েছিল, সরল নিয়ম বলেছিল। সেটা যদি আমি এই বরাবর কাটতে থাকি, প্রথমে কাটা পড়ছে 1s, দিয়ে ব্যাক করে যাবো আবার এইদিকে, নেক্সট কাটা পড়ছে 2s, তারপর কাটা পড়বে 2p, তারপর 3s, তারপর কাটা পড়বে 3p 4s, তারপরে 3d 4p 5s, এইভাবে। অর্থাৎ যে আগে কাটা পড়ছে তাতে ইলেকট্রন আগে ভর্তি হয়। তাহলে আমরা যদি অর্ডারটা দেখি, শক্তির ক্রমানুসারে সব থেকে কম শক্তি হবে কার? 1s, কারণ এই সব থেকে আগে কাটা পড়েছে। তাহলে সব থেকে কম শক্তি হবে 1s এর। তারপরের শক্তি কার হবে?
2s এর, তারপরে শক্তি 2p, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s এন্ড সো অন, এইভাবে চলতে থাকবে 3d। এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যদিও 4s টা হচ্ছে 4 নম্বর কক্ষের s উপকক্ষ আর 3d টা হচ্ছে 3 নম্বর কক্ষের d উপকক্ষ, তবুও কিন্তু 3 এর d তে পরে ইলেকট্রন ঢুকে, 4 এর s এ 4s এ আগে ইলেকট্রন ঢুকে। এর কারণও আছে। বিজ্ঞানী আব্বাও যে এই শক্তির ক্রমটা যেটা দিয়েছিলেন, তার আরেকটা বেসিক নিয়মও আছে। সেটা কি না, n+l নিয়ম। n+l নিয়ম মানে তোমাকে দুটো উপকক্ষের মধ্যে যে তুলনা করতে বলে, যে দুটো উপকক্ষের মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ধরো সাপোজ বললো এই 4s আর 3d এর কেসটাই ধরো, তো বলছে দুটো উপকক্ষেরই n আর l এর মানকে দেখতে হবে, দিয়ে n আর l কে যুক্ত করতে হবে, যোগ করতে হবে। যে ক্ষেত্রে যোগফলটা কম আসবে সেক্ষেত্রে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তাহলে 4s এর ক্ষেত্রে n+l এর ভ্যালু আসবে 4+0, s উপকক্ষের জন্য l এর মানটা 0 হয়, তাহলে 4+0 = 4। আর 3d এর ক্ষেত্রে n+l এর মানটা আসবে 3+2, b উপকক্ষের জন্য l এর মানটা 2 হয়, 3+2 মানে হচ্ছে 5। তাহলে কোন ক্ষেত্রে n+l এর মানটা কম এলো না 4s এর ক্ষেত্রে, সেই জন্য 4s এ ইলেকট্রন অবশ্যই আগে প্রবেশ করবে। কার থেকে আগে না 3d এর থেকে আগে প্রবেশ করবে। তো এইভাবে তুমি যে কোনো উপকক্ষের, তোমাকে যদি মনে করো কোশ্চেন এরকম আসে যে দুটো উপকক্ষ বলে দেওয়া হলো, এর মধ্যে কোনটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তখন তোমাকে সেটা ভাবার জন্য যদি অর্ডারটা মুখস্থ থাকে তাহলে তো ওয়েল এন্ড গুড, খুব ভালো। আর যদি অর্ডারটা মুখস্থ না থাকে তখন তোমাকে এরকম ছকটা করতে হবে, ছক করে কেটে কেটে দেখতে হবে যে কোনটা আগে কাটা পড়ছে, সেটাতে ইলেকট্রন আগে ঢুকবে। অত কিছু করার দরকার পড়বে না। তুমি কি করবে, সোজা ওই দুটো উপকক্ষের n+l যোগ করে নেবে, যে ক্ষেত্রে মানটা কম আসবে সেটাতে ইলেকট্রন আগে ঢুকবে। এখানে আরেকটা পয়েন্ট আছে, এখানে নিয়মটা শেষ নয়। যদি দেখা যায় দুক্ষেত্রে n+l এর মানটা একই চলে এলো, তখন কি হবে, তখন দেখতে হবে যে ক্ষেত্রে n এর মানটা কম সেইটাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। কিন্তু এটা কিন্তু সেকেন্ডলি দেখতে হবে। ফার্স্টে তোমাকে দেখতে হবে n+l এর মানটা কার ক্ষেত্রে কম। যদি দুক্ষেত্রে যোগফলটা সমান আসে তখন তোমাকে দেখতে হবে n এর মানটা কার ক্ষেত্রে কম। যখন আমি এক্সাম্পল নিচ্ছি, সাপোজ এই 2p আর 3s, 2p এর ক্ষেত্রে n+l এর মানটা আসবে 2 প্লাস p এর জন্য l এর মানটা হয় 1, 2 + 1 = 3। আর 3s এর ক্ষেত্রে কত আসবে, n এর মানটা 3 আর s এর মানটা হচ্ছে 0 = 3। তাহলে দেখো দুক্ষেত্রে আমার n+l এর ভ্যালুগুলো কিন্তু 2p এবং 3s এর জন্য দুক্ষেত্রে কিন্তু সেম ভ্যালু চলে এলো। সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে কোন ক্ষেত্রে n এর ভ্যালুটা কম। n এর ভ্যালুটা কম অবশ্যই এই ক্ষেত্রে 2p এর ক্ষেত্রে, কারণ এটাকে 2 নম্বর কক্ষ, n এর ভ্যালুটা এখানে কম। তার জন্য ইলেকট্রনটা 2p তে আগে প্রবেশ করবে, কার থেকে না 3s এর থেকে। 3s এর থেকে 2p তে ইলেকট্রন আগে প্রবেশ করবে। তো এই হচ্ছে আবহাওয়া নীতি। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখবে, এটা যে মনে রাখার জিনিস, সেটা হচ্ছে 3d যদিও 3 নম্বর কক্ষের d উপকক্ষ আর 4s হচ্ছে 4 নম্বর কক্ষের s উপকক্ষ, হিসাব মতো 4 নম্বরটা বেশি শক্তি সম্পন্ন হওয়া উচিত, কিন্তু তা সত্ত্বেও কিন্তু 4s টাতে ইলেকট্রন আগে প্রবেশ করে 3d এর তুলনায়। ব্যাপারটা অনেকটা এইরকম, s অপেক্ষা p এর শক্তি বেশি, p অপেক্ষা d এর শক্তি বেশি। তো 3 নাম্বার যে কক্ষ হচ্ছে তার s এর শক্তি ধরো এইখানে আছে, p এর শক্তি একটু বেশি, d এর শক্তি আরেকটু বেশি, এবং 4 এর যে s তার শক্তি এতটাই কম হয় যে 3 এর যেটা d তার থেকে 4s এর শক্তিটা কম হয়ে যায়, যার জন্য ইলেকট্রন প্রবেশ করার সময় 4s এর শক্তিটা যেহেতু কম হচ্ছে, যেন 4s এ আগে ঢুকে যাচ্ছে। কিন্তু খেয়াল রাখার বিষয় হচ্ছে এটাই, যখন ইলেকট্রন দ্বারা 4s টা ফিল্ড আপ হয়ে গেল, অর্থাৎ 4s এর ক্যাপাসিটি হচ্ছে দুটো ইলেকট্রনের, দুটো ইলেকট্রন যখন 4s এর অরবিটালের মধ্যে ঢুকে গেল, তখন কিন্তু 4s এর শক্তিটা 3d এর থেকে বেশি হয়ে যায়। যার ফলে লেখার সময় আমরা কেমন করে লিখবো, সাপোজ মনে করো আমি 23 যার অ্যাটমিক নাম্বার, সেই 23 এর যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি লিখি, কেমন করে লিখবো দেখো। ফার্স্টে লিখবো 1s2, 2s2, কারণ যে কোনো s হোক, 1s হোক, 2s হোক, 3s হোক, যে কোনো s এর ক্যাপাসিটি হচ্ছে দুটো করে ইলেকট্রন, দুটোর বেশি ইলেকট্রন ধরতে পারে না। এখানে আমি লিখে দিচ্ছি, s এর যে কোনো s এর ক্যাপাসিটি দুটো,
পি এর ক্যাপাসিটি 6টা, ডি এর ক্যাপাসিটি 10টা, আর এফ এর ক্যাপাসিটি 14টা। এর থেকে কম ইলেকট্রনের মধ্যে থাকতে পারে কিন্তু বেশি থাকতে পারে না, ঠিক আছে। এবং যখন একটা উপকক্ষ ভর্তি হতে শুরু হচ্ছে তখন সেটা যতক্ষণ না ফিল্ড আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই উপকক্ষটা মানে অন্য কোনো উপকক্ষে ইলেকট্রন যাবে না। ইলেকট্রন ঢুকছে মনে করো, তোমার মনে করো 1s ভর্তি হচ্ছে, একটা ইলেকট্রন ঢুকলো 1s এ ঢুকলো, 2 নম্বর ইলেকট্রনটাও সেই 1s এই ঢুকবে, কারণ 1s এর দুটো ক্যাপাসিটি, দুটো যতক্ষণ না ফিল্ড আপ হচ্ছে, যতক্ষণ না জানলার ধারে সিটগুলো ভর্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাঝে সিট ভর্তি হবে না। তাহলে 1s এর দুটো ক্যাপাসিটি, দুটো ঢুকে গেল, 2s এর দুটো ক্যাপাসিটি, দুটো ঢুকে গেল, 1s2 2s2। তারপরে অর্ডার যদি ক্রমটা মনে রাখো 2p আছে, 1s2 2s2, 2p এর ক্যাপাসিটি কত 6, তাহলে লিখতে হবে 2p6। এগুলো কিন্তু ভুল করো পাওয়ার বলো না, 1s স্কয়ার বা 2s স্কয়ার, 2p টু দি পাওয়ার 6 এরকম বলো না, 1s2 2s2 2p6 এভাবে বলতে হয়। অনেককে দেখে যাবে মাঝখানে কমা দিয়ে দেয়, কমা দেওয়া ভুল, কমা দেওয়া উচিত নয়, কমা দেওয়া যাবে না, শুধু এরকম লিখতে হবে 1s2 2s2 2p6, তারপরে 3s2। দেখো তো কতগুলো ইলেকট্রন হলো, 2 2 এ 4 6 10 2 এ 12, 12 হলো, 3s এর পরে 3p 3p6, 18টা ইলেকট্রন হয়ে গেল। হিসাব করে দেখো 2 2 এ 4 6 10 2 এ 12 আর 6 18, 3p এর পরে যদি অর্ডারটা দেখো নেক্সট কে ভর্তি হবে 4s ভর্তি হয়। কিরকম করে লেখার নিয়ম, 4s টাকে তুমি একটু গ্যাপ দিলে, এখানে ফাঁকা দিয়ে 4s2 করে দিলে, 4s2 যেই হয়ে গেল 18 দিয়ে 20টা ইলেকট্রন হয়ে গেল। নেক্সট তারপরে কিন্তু 3d ভর্তি হয়, 3d যখনই ভর্তি হবে আর কটি ইলেকট্রন মাত্র হাতে পড়ে আছে, আর 3টি ইলেকট্রন হাতে পড়ে আছে, আর d এর ক্যাপাসিটি কটা, d এর ক্যাপাসিটি 10টা ইলেকট্রনের, তার জন্য তখন বলবো 3d3। কেন এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম না 3d টাকে লেখার জন্য, কারণ তুমি যদি এরকমটাও লিখে দাও, সাপোজ এই পুরোটা একই লিখলে যে এখানে 4s2 3d3 সাপোজ তুমি লিখলে, কোনো ভুল কিছু নয়, দেখতে খারাপের একটা ব্যাপার আছে 1 নম্বর, কারণ কি 3 এর s 3 এর p তারপর মাঝে 4 এর s ঢুকে যাচ্ছে, তারপর আবার 3 এর d লিখছো, এটা দেখতে 1 নম্বর খারাপ। আর 2 নম্বর খারাপ জিনিসটা কি, যেটা খুব ইম্পর্টেন্ট খারাপ, সেটা হচ্ছে যে যখন ইলেকট্রন দ্বারা 4s টা ভর্তি হয়ে গেল তখন কিন্তু 4s এর শক্তি বেশি হয়ে যায়, 3d অপেক্ষা 4s এর শক্তি বেশি হয়ে যায়। ভাবার বিষয়, ইলেকট্রন খালি অবস্থায় 4s এর শক্তি কম, 3d এর শক্তি বেশি। যখন 4s এর দুটো ইলেকট্রন ঢুকে গেল তার শক্তিটা কিন্তু বেড়ে গেল। অর্থাৎ যেমন সেই ফুটবলে পাম্প করলে ব্লাডারে যেমন ফুটবলটা ফুলে কেঁপে ওঠে না, হাওয়া ঢুকলে পরে, সেরকম ইলেকট্রন ঢুকলে পরে 4s এর শক্তিটা বেড়ে ওঠে, যে 3d কে ওভারকাম করে যায়, 3d থেকে বেশি হয়ে যায়। যার জন্য আমরা 4s2 টাকে আগে না লিখে বেটার 4s2 টাকে পরে, কিন্তু ভর্তি হয় 4s এ আগে, এটা মনে রাখবে। এমন নয় যে 3d তে আগে ইলেকট্রন ঢুকিয়ে দিবে তারপর 4s এ ঢুকবে, তা কিন্তু নয়, আগে 4s এই দিতে হবে। যার জন্য বেটার অপশন কি না এই জায়গাটা ফাঁকা রেখে 4s এ আগে দুটো ইলেকট্রনকে ঢুকিয়ে দিবে, 4s2 হয়ে গেল, তারপর 3d3। এরপর যখন ইলেকট্রন যদি মনে করো এখান থেকে বেরোই আসে ইলেকট্রন, তখন কিন্তু সেই বেরোনোর সময় আগে 4s থেকেই বেরোবে, কারণ আমরা জানি সব থেকে যেটা বেশি শক্তি সম্পন্ন মানে সেটা কম আরামদায়ক, সেখান থেকে আগে ইলেকট্রনগুলো বেরিয়ে যেতে যাবে, তাহলে 4s থেকে আগে ইলেকট্রন বেরোবে। এখানে মনে করো এটা হচ্ছে ভ্যানাডিয়ামের ইলেকট্রন বিন্যাস, v+2 যদি আমি বলি, v+2 ভ্যানাডিয়াম দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, ঠিক কোনখান থেকে দুটো ইলেকট্রন ছাড়বে, সব থেকে বাইরের পক্ষ থেকে, অর্থাৎ 4s থেকে। তখন সেক্ষেত্রে 4s এর দুটো ইলেকট্রন কিন্তু আর থাকবে না, 3d3 অবধি হয়ে ঠিক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দুটো ব্যতিক্রমী কেস আছে, একটা হচ্ছে 24 আর 29, অ্যাটমিক নাম্বার 24 ক্রোমিয়ামের জন্য, অ্যাটমিক নাম্বার 29 কপারের জন্য। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলি সবাই ভুলটা করে, ম্যাক্সিমাম জন ভুল করে, সবাই ভুল করে বলাটা ভুল, ম্যাক্সিমাম জন ভুল করে। 24 আর 29 কেসটা কি হয়, যদি একটা নিয়ম আছে, যদি দেখা যায় ডি উপকক্ষ, ডি এর ক্যাপাসিটি কত 10টা ইলেকট্রন, এবং ডি উপকক্ষের মধ্যে 5টা কক্ষক থাকে, একটা ডি উপকক্ষের মধ্যে 5টা কক্ষক থাকে। যদি দেখা যায় ডি উপকক্ষ অর্ধপূর্ণ আছে বা পুরোপুরি পূর্ণ আছে, অর্থাৎ ডি উপকক্ষে 5টা ইলেকট্রন আছে বা 10টা ইলেকট্রন আছে, তখন সেই সিস্টেমটা খুব সুস্থির হয়, খুব আরামদায়ক হয়। সেটা অর্ধপূর্ণ মানে 5টা ইলেকট্রন, কারণ টোটাল ক্যাপাসিটি তার 10, প্রত্যেকটা কক্ষকে দুটো করে ইলেকট্রন ধরতে পারে, 10টা তার টোটাল ক্যাপাসিটি। যদি 5টা থাকে বা 10টা থাকে সিস্টেমটা খুব সুস্থির হয়। তো এখন কোথাও যদি দেখো ডিতে 4টে ইলেকট্রন হয়ে আছে, 1 2 3 4, তখন সেই ডি কি করে জানো, 3d তো এটা,
অলরেডি তার আগে 4s ভর্তি হয়ে গেছে, 4s 2 3d 4 হয়েছে, তখন সে কি হয়ে যাবে 4s থেকে টুক করে একটা ইলেকট্রনকে টেনে নেবে, দিয়ে হয়ে যাবে 4s 1 আর 3d টা হয়ে যাবে 3d 5। কেন, কিসের তাগিদে সে টানলো ইলেকট্রনটাকে 4s থেকে? তাগিদ হচ্ছে এটাই, সুস্থিরতা লাভের তাগিদ। D4 মানে অস্থির, D5 হলেই তার লোভটা কিন্তু বেড়ে যাচ্ছে, D5 যদি আমি হয়ে যেতে পারি তাহলে আমি সুস্থিরতা পাবো, তাহলে সে চক্কর একটা ইলেকট্রন 4s থেকে টেনে নেয়, দিয়ে হয়ে যায় 3d5 4s 1। যেমন ক্রোমিয়ামের ক্ষেত্রেই হয় এটা। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হয়, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24, ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6, 3p6 এর পরে একটু গ্যাপ রেখে পরে 4s2 3d কত হবে বলো তো, 2 2 4 6 10 2 12 6 18 আর 2 20টা হয়ে গেছে, আর 24 চারটে ইলেকট্রন আছে, তার মানে দেখো 3d4 হচ্ছে। কিন্তু ওইটাই বললাম, যখনই দেখবে d4 হয়ে আছে বা d9 হয়ে আছে, তখনই একটা ইলেকট্রন শর্ট থাকছে d5 বা d10 হওয়ার থেকে, তখন সে 4s থেকে একটা ইলেকট্রনকে টেনে নেবে, হয়ে গেল 3d5, এটা হয়ে যাবে 4s1। তবে d3 যদি থাকে, সাপোজ এরকম ছিল 3d3 4s2, তখন তুমি বলতে পারো যে দুটো ইলেকট্রন 4s থেকে নিয়ে নেবে, দিয়ে 3d5 হয়ে যাবে, 4s 0 হয়ে যাবে। সেটা কিন্তু হয় না, দুটো ইলেকট্রন টানার ক্ষমতা তার নেই, তার একটা ইলেকট্রন পেলেই, যদি শর্ট থাকে একটা ইলেকট্রন পেলেই, যদি দেখে যে একটা ইলেকট্রন পেলেই আমি সুস্থির হয়ে যাব, সেই একটা ইলেকট্রনকে সে টানতে পারে, দুটো ইলেকট্রনকে টানতে পারে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আবহাওয়া নীতি। আর 29-এর ক্ষেত্রেও ঠিক সেরকমটাই হয়। 29-এর ক্ষেত্রে কপারের ক্ষেত্রে 29 1s2 2s2 করে করে সব একই রকম হবে। লাস্টে যে দেখবে 3p6 দিয়ে 4s2, এতদূর পর্যন্ত কটা 20টা হয়ে যায়, 4s2 অব্দি জানবে 20টা হয়ে যায়, মাঝখানে গ্যাপটা ফাঁকা রেখেছি, তাহলে 3d এর জন্য কত করে রইলো 29, তো 20 অব্দি হয়ে গেছে, 3d 9। কিন্তু এটা তোমার লেখা ভুল, কি বলে কি লিখবে 3d 10 4s 1। কপার এবং ক্রোমিয়াম 24 কপার 29, এই দুটো কেসেই হয়, একমাত্র এই 4s থেকে একটা ইলেকট্রন 3d বুকে প্রবেশ করে। এটি হচ্ছে মোটামুটি আবহাওয়া নীতি। নেক্সট ক্লাসে অন্য কোনো নীতি আলোচনা করবো। এরপরে আরো দুটো নীতি আছে, হুন্ডের নীতি আছে, হুন্ড স্পিন মাল্টিপ্লিসিটি রুল, বা আমাদের পাউলির অপবর্জন নীতি, মিউচুয়াল এক্সক্লুশন প্রিন্সিপাল পাউলি, সেটা আলোচনা করবো।